Hey, hello viewers, welcome to another video. Assalamu alaikum. I hope all of you are well by the grace of Almighty Allah. I am also fine. So today I will discuss about a hot topic. I think it's a $1,000,000 question for admission candidate, that why students fail in university admission test. So I will describe it. তো ফার্স্ট অফ অল এটা আসলে বিভিন্ন জিনিসের উপর নির্ভর করে একটা স্টুডেন্টের সুযোগ পাওয়া না পাওয়া, একটা স্টুডেন্টের ভাগ্য কী হবে, এটা বিভিন্ন সাইকোলজিক্যাল টার্ম, প্রিপারেশন বেসিস টার্ম, ডিসিশন মেকিং সাইট, এসবের উপর আসলে ডিপেন্ড করে। ঠিক আছে? সো তারই ভিত্তিতে জিনিসটাকে ডিসক্রাইব করার জন্য সেটাকে আমি তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি। First of all, preparation basis thing. Second thing is decision side, and third thing is psychological term. So here it is the classifications. এখন আমি এখান থেকে আস্তে আস্তে একটা টপিক নিয়ে আলোচনা করতে চাইবো। তো প্রথমে আমরা যদি আসি, অ্যাডমিশন টেস্টের একেবারে প্রাইমারি ওয়ার্ক হচ্ছে আমাদের প্রিপারেশন বেসিস থিং। আমরা কি কতটা যৌক্তিকভাবে প্রিপারেশন নিতে পারতেছি তার উপর কিন্তু আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টগুলোতে হোয়াট এভার, এটা মেডিকেল হতে পারে, এটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হতে পারে, এটা সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে পারে, বা এটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো হতে পারে। তো ওইসব বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ার ক্ষেত্রে আমার প্রস্তুতিটা কতটুকু হয়েছে সেটা আমার অনেক কিছু ডিফাইন করে দেয়। ঠিক আছে? সো ফার্স্ট অফ অল ফোকাসটা থাকবে আমার প্রিপারেশন বেসিস থিংয়ে। সো প্রিপারেশন বেসিস থিং এটাও আমার কয়েকটা টপিকের উপর ডিপেন্ডেন্ট। সো ফার্স্ট অফ অল আমি যদি পেজটা উল্টাই, ফার্স্টটা আসে আমার ওয়াইজ প্রিপারেশন। হোয়াট ইজ ওয়াইজ প্রিপারেশন? মোটামুটি আমরা যারা অ্যাডমিশন পরীক্ষা দিয়ে থাকি আমরা কম বেশি সকলে কিন্তু কম বেশি পরিশ্রম করি এবং কম বেশি আমরা সবাই হার্ডওয়ার্ক করে থাকি, কিন্তু সবার পরিশ্রম কি আসলে সফলতা পাই, বা সবার পরিশ্রম কি আসলে যৌক্তিকতা রাখে? না। তাহলে ওয়াইজ প্রিপারেশন জিনিসটা কি? ওয়াইজ প্রিপারেশন জিনিসটা এমন, সাপোজ একটা উদাহরণ দিয়ে বলি, অনেক মানুষ আছে বা অনেক স্টুডেন্ট আছে যারা পড়ার টেবিলে সারাদিন কনস্ট্যান্টলি বসে থাকতে পারে এবং তারা মোটামুটি পুরোটা দিন পড়াটার মাঝে সময় দেয়। ঠিক আছে? কিন্তু দিন শেষে দেখা যায় কি তার পরিশ্রমটা যৌক্তিক হয় না। কেন হয় না? উই নিড টু ফাইন্ড আউট দিস কোয়েশ্চেন, কেন হয় না? ঠিক আছে? এটা একটা বিষয়। আবার দেখবা মাঝে মাঝে কিছু এমন কেস থাকে, সাপোজ একটা স্টুডেন্টকে পড়া দিলাম আমি 4 পেজের একটা পড়া দিলাম, তো কিছু স্টুডেন্টের মেন্টালিটি এমন যে ওই 4 পেজের পড়াটা সে জাস্ট 15 মিনিট দেখলে তার আন্ডারস্ট্যান্ড হয়ে যায় এবং সে ওই জিনিসটা ইজিলি বুঝে ফেলে এবং সেটা সে এক্সপ্রেস করার মতন সক্ষমতা অর্জন করতে পারে। আবার আইদার সাইড আরেকটা স্টুডেন্ট, সাপোজ XYZ, সাপোজ জেড টাইপের একটা স্টুডেন্ট, যারা হইতেছে ওই 4 পেজের পড়াশোনা শেষ করার জন্য প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় দরকার পড়ে তার। ঠিক আছে? সো হিয়ার ইজ এ সাইকোলজিক্যাল টার্ম, ইট ইজ অলসো অ্যাডেড ইন অ্যানাদার পোর্শন। ঠিক আছে? সো এখানে আমার ওয়াইজ প্রিপারেশন জিনিসটা দরকার। ঠিক আছে? এখন তুমি যদি মনে করো যে সাপোজ আমি বুয়েটে অ্যাডমিশন টেস্ট দিব বা আমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিব, এখন আমি যদি এটা চিন্তা করি যে একজন মেডিকেল স্টুডেন্ট থেকে আমি জিজ্ঞেস করি তার ডেইলি রুটিন কেমন ছিল, সে কতক্ষণ পড়ছিল, কোন টার্মগুলোকে সে ফোকাস দিয়ে পড়ছিল, ঠিক আছে, এটা হচ্ছে কমপ্লিটলি একটা রং একটা কনসেপ্ট। ঠিক আছে? যার যার প্রিপারেশন, যার যার অ্যাবিলিটি সেই স্টুডেন্ট বা সেই ব্যক্তিটা ভালো বুঝে। ঠিক আছে? আমি আমার ব্রেন বা আমার ট্যালেন্টকে আরেকটা স্টুডেন্টের সাথে জাস্টিফাই বা আরেকটা স্টুডেন্টের সাথে তুলনা করতে পারবো না। ঠিক আছে? ওই যে প্রথমে আমি যে উদাহরণটা দিয়েছিলাম, কারো একটা পড়া শেষ করতে 15 মিনিট সময় লাগতে পারে, আবার কারো ওই পড়াটা শেষ করতে 2 ঘন্টা সময় লাগতে পারে। এখানে আমাদের মেন্টালিটির একটা পার্থক্য আছে। ঠিক আছে? যেটা সৃষ্টিকর্তা কর্তৃক এরকম একটা ছোট পার্থক্য আছে, বাট এটাও মানুষজন ওভারকাম করতে পারে কিভাবে? তাদের যথাযথ পরিশ্রমের মাধ্যমে। দ্যাট ইজ কল ওয়াইজ প্রিপারেশন। এখন ওয়াইজ প্রিপারেশনটা আসলে অ্যাডমিশন টেস্টে কতটা গুরুত্বপূর্ণ এবং ওয়াইজ প্রিপারেশনটা কিভাবে নেওয়া যায়? ঠিক আছে? সো ওয়াইজ প্রিপারেশনটা হচ্ছে তোমার বইয়ে, এখন চলে আসতেছে আস্তে আস্তে তোমাদের একাডেমিক থিংসগুলোতে, তোমার বইয়ে
একটা চ্যাপ্টারে অলমোস্ট ধরো 30টা পেজ আছে, ঠিক আছে? 30টা পেজে অনেকগুলো ইনফরমেশন আছে। এখন তুমি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমার জন্য কি সব ইনফরমেশন যথাযথভাবে গুরুত্বপূর্ণ? মোটেও না। সুতরাং তোমার পড়ার ক্ষেত্রে কি ওই সবগুলো ইনফরমেশন পড়া দরকার? মোটেও না। তোমাকে কোনগুলো পড়ে রাখা দরকার? যেগুলো তোমার সিলেক্টিভ থিংস, যে জিনিসগুলো তোমার হচ্ছে কি ইম্পর্টেন্ট। তোমাকে এখন বুঝতে হবে যে হোয়াট ইজ ইম্পর্টেন্ট, হোয়াট ইজ লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জিনিসটা তোমরা একেবারে যখন হচ্ছে এইচএসসি লেভেলে বেসিক থেকে পড়ে আসছো, বিভিন্ন টিচার হোক, বিভিন্ন ভাই হোক, বা বিভিন্ন কোচিং সেন্টার, ক্লাস বা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে পড়ে থাকো না কেন, তারা এই জিনিসগুলো আশা করি বুঝিয়ে দিয়েছে তোমাদেরকে, এবং তার ভিত্তিতে তোমরা এইচএসসি পরীক্ষাও দিয়েছো, এবং এর পরবর্তী ধাপটা অতিক্রম করার ক্ষেত্রে আমার পূর্বের ওই ইম্পর্টেন্ট এবং লেস ইম্পর্টেন্ট জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সব জিনিস যেহেতু আমি পড়তে পারবো না, বা অতটুকু সময় আমার যেহেতু নাই, যেহেতু আমার অ্যাডমিশনের ক্ষেত্রে পড়াশোনার টাইম স্পানটা 3 থেকে 4 মাস হয়ে থাকে, সো আমি কখনো চাইলেও সব জিনিসকে ইম্পর্টেন্সি দিয়ে পড়তে পারবো না। সো এই ক্ষেত্রে যারা আমরা এইচএসসিতে বেসিক ভালোভাবে ক্রিয়েট করে এসেছি, বা এইচএসসিতে আমরা ইম্পর্টেন্ট এবং লেস ইম্পর্টেন্ট জিনিসটা সম্পর্কে যারা অনুধাবন করতে পেরেছি, তাদের জন্য এই প্রিপারেশন সাইডটা ইজিয়েস্ট হয়ে যায়, ঠিক আছে? যেমন একটা যদি একেবারে রাফ বেসিসে কথাবার্তা বলি, তুমি বইয়ের কোন লাইনগুলো পড়বা যেগুলো হচ্ছে তোমার একেবারে সিগনিফিক্যান্ট, ওই টপিকের একেবারে সিগনিফিক্যান্ট যে লাইনগুলো আছে, ওগুলো হচ্ছে তুমি যদি বিভিন্ন কালারিং পেন দিয়ে বোল্ড করে রাখো এইচএসসির সময়ে, বা যখন প্রথমবার রিভাইজ দিচ্ছ অ্যাডমিশনের জন্য, যদি বোল্ড করে রাখো, ওই জিনিসগুলোকেই পরবর্তীতে বারবার তোমাকে কি প্রিপারেশন আকারে নিতে হবে, বা বারবার তোমাকে রিভাইজ দিতে হবে। দ্যাট ইজ কল্ড ওয়াইজ প্রিপারেশন। মানে তুমি হচ্ছে একেবারে বইয়ের সবগুলো টপিক পড়ার চেয়ে, বা সবগুলো জিনিস কভার করার চেয়ে, আমি যদি সিলেক্টিভ টপিকগুলো পড়ি এবং সেগুলোর উপর যদি আমি গুরুত্ব দিয়ে বারবার সেটাকে অনুশীলন করতে থাকি বা রিভাইজ করতে থাকি, তখন আমার আস্তে আস্তে ওই জিনিসটার প্রতি দক্ষতাটা বাড়বে। দ্যাট ইজ কল্ড ওয়াইজ প্রিপারেশন। প্লাস ওয়াইজ প্রিপারেশনটা আমার কি মিন করে, যদি আরও ডেপতে যাই, ওয়াইজ প্রিপারেশনটা মিন করে আমার, এবার আসতেছি একেবারে গাইডলাইন সাইডে ওয়াইজ প্রিপারেশনের, ঠিক আছে? গাইডলাইন সাইডে যদি বলি, একটা স্টুডেন্টকে আসলে কি কি এলিমেন্টস ফলো করতে হয় প্রিপারেশনের ক্ষেত্রে। প্রিপারেশনের ক্ষেত্রে একটা স্টুডেন্টকে অবশ্যই তার মূল বইটাকে ফলো করতেই হবে, সেটা যে কোনো বিষয় হোক। যদি থিওরিটিক্যাল সাইড হয়, অবশ্যই বইকে প্রাধান্য দিতে হবে, বইয়ের দাগানো লাইন, তারপরে একক, মাত্রা, উদাহরণ, সমীকরণ, ঠিক আছে? এইরকম যেগুলো ইম্পর্টেন্ট সাইড আছে, প্লাস সংজ্ঞা বা কোনো কিছুর ইন্ডিকেশন, ওই টাইপের ইনফরমেশনগুলো অবশ্যই একটা স্টুডেন্টের জানা দরকার। এরপরে সেই স্টুডেন্টটার শর্টকাট অবশ্যই ফলো করতে হবে, যেহেতু আমরা ম্যাথমেটিক্যাল জিনিসগুলো করার ক্ষেত্রে আমাদের 90% অ্যাডমিশন টেস্টে আমাদেরকে দিতে হয় এমসিকিউ বা ওএমআর সিস্টেমে। সো আমাদেরকে টাইম সেভিংসেরও একটা বিষয় আছে, সেটা নিয়েও আলোচনা হবে সামনে। সো আমাদেরকে খুব শর্ট ওয়েতে কোনো একটা প্রবলেম সলভ করতে হয়, সো সেক্ষেত্রে আমাকে শর্টকাটও সলভ করতে হবে। তো সেক্ষেত্রে ভার্সিটির প্রিপারেশন বুক, বা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তাদের জন্য মাস্টার কোয়েশ্চেন ব্যাংক, বা এই রকম বিভিন্ন নাম দিয়ে বাজারে যেসব বইগুলো রয়েছে, ওগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এর পরবর্তীতে সেই স্টুডেন্টকে অবশ্যই ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক, অথবা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ অবশ্যই ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক, অথবা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তাদের মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক অবশ্যই করতে হবে। আবার স্পেশালি যদি আমি মেডিকেল স্টুডেন্টদের জন্য বলি, মেডিকেল স্টুডেন্টদের জন্য তোমার অনুশীলনী এমসিকিউগুলো মাস্ট সলভ করতে হবে, ঠিক আছে? কারণ মোটামুটি তোমরা দেখে থাকবা, যদি অ্যানালাইসিস করতে পারো তোমার বিগত বছরের আসা কোয়েশ্চেনগুলোকে, দেখবা মিনিমাম 15 থেকে 20% কোয়েশ্চেন আমার অনুশীলনী থেকে চলে আসে, ঠিক আছে? সো এই অনুশীলনীটাও অবশ্যই প্র্যাকটিস করতে হবে মেডিকেল স্টুডেন্টদের জন্য, ঠিক আছে? সো এই হলো ওয়াইজ প্রিপারেশন। আর ওয়াইজ প্রিপারেশনের মধ্যে তোমার প্র্যাকটিসের কিন্তু কোনো সীমা থাকবে না। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, ততই তোমার প্রবলেম সলভিং অ্যাবিলিটি ক্রিয়েট হবে, তোমার টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে তুমি একটা ভালো আইডিয়া পাবা, ঠিক আছে? তোমার এক সূত্র থেকে আরেক সূত্রের কনভার্সন, বা একটা
আইডিয়া থেকে আরেকটা আইডিয়ার কনভার্সন কীভাবে হবে সেগুলো সম্পর্কে তুমি আইডিয়া পাবে, এটসেট্রা এটসেট্রা, অনেকগুলো কেস তুমি সলভ করতে পারবে প্র্যাকটিসের ক্ষেত্রে, ঠিক আছে? সো প্র্যাকটিসের কোনো সীমা নাই। সুতরাং ওয়াইজ প্রিপারেশন মিনস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, ঠিক আছে? সো এই গেল ওয়াইজ প্রিপারেশন সেক্টর। সেকেন্ড আমাদের যে পোর্শনটা আসবে সেটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট টাইম অন স্টাডি, ঠিক আছে? এটাও পুরোপুরি আগের যে টপিকটাকে আমরা কাভার করেছি তার সাথে যাই। ইনসাফিসিয়েন্ট টাইম অন স্টাডি, ওই যে বললাম XYZ কোনো একটা চুয়েটিয়ান বা কোনো একটা কুয়েটিয়ান বা কোনো একটা মেডিকেল স্টুডেন্টের কাছ থেকে তুমি জিজ্ঞেস করলে, ভাই বা আপু আপনি কতক্ষণ পড়াশোনা করলেন আপনার অ্যাডমিশন টাইমে? তো সেই আপু বা ভাই বললো যে তারা হচ্ছে 10 ঘন্টা পড়লো। তুমিও এখন সেটাকে যদি কোরআন শরীফ বা বাইবেলের মতন বিশ্বাস করতে থাকো, আমিও যদি 10 ঘন্টা পরে পরিশ্রম করি তাহলে আমার কিন্তু সুযোগ হয়ে যাবে, কারণ অমুক ভাই বা আপু তো 10 ঘন্টা পরে সুযোগ করতে পারছিল, চান্স পাই গেছিল। সো এটা আমার ক্ষেত্রে কেন হবে না? এই যে এসব রং থিঙ্কিংয়ের কারণে স্টুডেন্টরা কিন্তু ফেল করতে পারে। এটা ফেল করার অন্যতম একটা কারণ অ্যাডমিশন টেস্টে, ঠিক আছে? তোমার অ্যাবিলিটি কতটুকু, তোমার সক্ষমতা বা তোমার কোনো একটা জিনিস বোঝার দক্ষতা কতটুকু, সেটা তুমি বেটার আর কেউ বলতে পারবে না, ঠিক আছে? এবং প্রত্যেকটা মানুষের এইসব দক্ষতাগুলো ডিফারেন্ট হয়। আমি যে কথা 10 মিনিটে বুঝবো সেই কথা তুমি হয়তো 5 মিনিটের ভেতর সারসংক্ষেপ করে বুঝে যেতে পারো, ঠিক আছে? সো এই ক্ষেত্রে পড়াশোনার টাইমটা অবশ্যই ভ্যারি করে পার্সন টু পার্সন ওয়াইজ। সুতরাং আমি বলবো তোমরা যদি পড়াশোনা করতে চাও, যদি কারো কাছে পরামর্শ নিতে চাও, কখনো তার সময়টাকে কাউন্টে করে তোমার সাকসেস রেটটা যাচাই করবা না, ঠিক আছে? পড়াশোনায় যথেষ্ট সময় দিতে হবে, এবং পড়াশোনা এবং প্র্যাকটিস দুইটার ক্ষেত্রে তোমাকে যথেষ্ট সময় দিয়ে প্র্যাকটিসটা করতে হবে, এবং এই ক্ষেত্রে তোমার ধৈর্যটাও খুবই গুরুত্বপূর্ণ। সেটাও তোমার সামনে ডিসকাস করা হবে সাইকোলজিক্যাল টার্মে। আপাতত ইনসাফিসিয়েন্ট অন টাইম অন স্টাডি এটুকুই। নেক্সট আমার যে পোর্শনটা আসবে সেটা হলো ল্যাক অফ ইফেক্টিভ প্র্যাকটিস। এখানে দেখো তুমি একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট কিন্তু ইন্টারকানেক্টেড, ঠিক আছে? তোমার প্রিপারেশন বেসিস থিংয়ে মোটামুটি এগুলো সব ইন্টারকানেক্টেড থিং। তো ল্যাক অফ ইফেক্টিভ প্র্যাকটিস জিনিসটাকে, ওই যে আমি প্রথম টপিকটা যখন ডিসকাস করতেছিলাম সেখানে বলছি ওয়াইজ প্রিপারেশন মিনস প্র্যাকটিস অ্যান্ড অন প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। যদি যত বেশি তুমি প্র্যাকটিস করবা তত বেশি তোমার কি প্রবলেম সলভিং অ্যাবিলিটি ক্রিয়েট হবে, তোমার বোঝার সক্ষমতা বাড়বে, তোমার সময়টাকে তুমি প্রপারলি ইউটিলাইজ করতে পারবা, এবং কম সময়ে তুমি সলভ করার উপায়টাও বের করতে পারবা, ঠিক আছে? সুতরাং প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আমাদের স্টুডেন্টরা মোটামুটি সব প্রায় যারা ব্যর্থ হয় তার 60 থেকে 70% হচ্ছে এই একটা বড় সমস্যার কারণে ব্যর্থ হয়, ল্যাক অফ ইফেক্টিভ প্র্যাকটিস। তারা প্র্যাকটিস কম করে। সাপোজ তুমি একটা টাইপের ম্যাথ করলা, সাপোজ তুমি হচ্ছে বয়েলের একটা প্রবলেম করলা যেখানে আমরা জানি টেম্পারেচার কনস্ট্যান্ট, ওকে ফাইন। এখন তোমার হচ্ছে P1V1 ইকুয়াল টু P2V2, এটা দিয়েই তুমি সব কিছু করবা, তাও জানা আছে। তুমি জাস্ট এখন কোয়েশ্চেনের ধরনটাকে কিন্তু তারা বিভিন্নভাবে চেঞ্জ করতে পারবে চাইলে। তুমি ধরো সাপোজ একটা প্রবলেম করে চিন্তা করলে যে সারা ওয়ার্ল্ডে আর যত প্রবলেম আছে সবগুলোতে এইরকমই হতে পারে, এবং জাস্ট P1V1 ইকুয়াল টু P2V2 এটা মেরে দিলে আমার অ্যান্সার চলে আসবে। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা মেরে দিলে তোমার অ্যান্সার চলে আসবে। কিন্তু কোয়েশ্চেনের চাওয়ার ধরন, কোয়েশ্চেনের মানে কেমন কথা বলছে, কেমন শর্ত চাইছে, ওগুলো কিন্তু ডিফারেন্ট হতে পারে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার ইফেক্টিভিটিটা ক্রিয়েট হবে, প্লাস তোমার কোয়েশ্চেন অ্যানালাইসিস করার অ্যাবিলিটিটাও ক্রিয়েট হবে, প্লাস টাইম ম্যানেজমেন্ট বা আদার্স ওগুলো তোমার কি তুমি মেনটেন করতে পারবে, সেগুলো পরবর্তীতে আলোচনা হবে, ঠিক আছে? সো ল্যাক অফ ইফেক্টিভ প্র্যাকটিস গন। অ্যান্ড নেক্সট থিং অন প্রিপারেশন বেসিস topic is hand calculation. Yes, it is also a big and important topic. হ্যান্ড ক্যালকুলেশন এটা কতটা গুরুত্ব বহন করে, যেহেতু আমরা বললাম মোটামুটি ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে 90% অ্যাডমিশন টেস্ট ডিল করে থাকি বাংলাদেশে MCQ বেসিস বা OMR বেসিস, এবং বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় বা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেগুলোতে আমার বেশিরভাগ ক্ষেত্রে ক্যালকুলেটর নট অ্যালাউড, ঠিক আছে? সো এই ক্ষেত্রে হ্যান্ড ক্যালকুলেশনটা চান্স পাওয়ার প্রবাবিলিটিতে বা পসিবিলিটিতে হিউজ ইম্প্যাক্ট ফেলে। তুমি যদি বাসায় বা তুমি যদি হচ্ছে তোমার
প্রস্তুতির সময়ে যথাযথভাবে প্র্যাকটিসটা না করো হ্যান্ড ক্যালকুলেশন, তখন তুমি দেখতে পাবা কি যখন তুমি পরীক্ষার হলে ইনস্ট্যান্ট 1 আওয়ার টাইমে যখন তুমি চলে যাবা, তখন তোমার ব্রেন কিন্তু যথাযথভাবে কাজ করবে না, তোমার স্বাচ্ছন্দ্য বা সজীবতাটা, সতেজতাটা তুমি যথাযথভাবে পাবে না, যেটা তুমি বাসায় পেতে। একটা জিনিস তুমি বাসায় থিঙ্কিং করার ক্ষেত্রে দেখবা তোমার অনেক রকম চিন্তাভাবনা আসবে, কিন্তু পরীক্ষার হলে অল্প সময়ে তুমি জাস্ট ওই কোয়েশ্চেনটাকে অ্যাজাম্পশন করতে অনেক রকম মেন্টাল সমস্যায় পড়তে পারো বা অনেক রকম সমস্যা তুমি ফেস করবা, ঠিক আছে? সো ওই ক্ষেত্রে তুমি সাপোজ একটা দশমিকের যখন গুণ করতে যাই, বাসায় করতে গেলে তুমি এটা ইজিলি হয়তো দেখা যাবে তুমি কয়েক সেকেন্ডে সলভ করতে পারবা, বাট পরীক্ষার হলে হাইপার টেনশন প্লাস আদার এক্সট্রা সাইকোলজিক্যাল টার্ম আছে, সেগুলোর কারণে দেখা যাবে ওই প্রবলেমটা সলভ করতে গিয়ে তুমি ভুল করে ফেলতেছো গুণ, ওই ভুল করার কারণে অ্যান্সার ভুল আসবে এবং তোমার হয়তো তুমি যেটা বের করছো অ্যান্সার সেটাও অপশন আছে, তুমি দাগাইলো ওটা এবং তুমি কনফিডেন্ট থাকলে যে এটা হইলো, কিন্তু তুমি পরীক্ষার হলে বের হয়ে কোথাও যখন অ্যান্সার মিলাইতে যাবা তখন দেখবে অ্যান্সার অন্যটা দিয়ে দিচ্ছে, তুমি মনে করবে এটা ভুল, পরবর্তীতে যদি তুমি ওই কোয়েশ্চেনটা আবার ট্রাই করতে যাও বাসায় ঠান্ডা মাথায়, দেখবা হয়তো তোমারটাই ভুল চলে আসছে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে প্রস্তুতিটা বা বা প্র্যাকটিসের ক্ষেত্রে তোমার হ্যান্ড ক্যালকুলেশনটাকে তোমার যথাযথ গুরুত্ব সহকারে প্র্যাকটিস করতে হবে এবং যথাযথ সময় দিয়ে তোমাকে যথাযথ সময় দিয়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? সো এইটুকুই হচ্ছে মোটামুটি প্রিপারেশন বেসিস একটা কথাবার্তা। আর আরেকটা যদি কথা বলি, সেটা আমি প্রথমে ওয়াইজ প্রিপারেশন ডিসকাস করতে গিয়ে বলছিলাম, সেটা হচ্ছে তোমার বিগত বছরের কোয়েশ্চেনগুলো তোমাকে অবশ্যই অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? বিগত বছরের কোয়েশ্চেন যারা অ্যানালাইসিস করে তারা মোটামুটি কোয়েশ্চেন কেমন হতে পারে বা কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে সেটা নিয়ে একটা ব্রিফ আইডিয়া পেয়ে যায়, সেভাবে সে তার মেন্টাল সেট আপটাও করে নিতে পারে, ঠিক আছে? সো কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, আমার চান্স পাওয়ার ক্ষেত্রে এটাও একটা বড় ভূমিকা রাখে, ঠিক আছে? সো প্রিপারেশন বেসিস ডিসকাশনস শেষ। নাও লেটস মুভ অন টু নেক্সট টপিক অ্যান্ড দ্যাট ইজ ডিসিশন মেকিং সাইট, ঠিক আছে? ডিসিশন মেকিং সাইটে আমার তাহলে কী কী পড়তেছে? ফার্স্ট অফ অল, যেটা নিয়ে আমি আগের পোর্শনেও আলোচনা করছি, টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড মেনটেন, ঠিক আছে? সেটা হচ্ছে তুমি ওই যে বললাম বাসায় যখন তুমি ঠান্ডা মাথায় কোনো একটা প্রবলেম সলভ করবা, তুমি সেটা নিয়ে অনেক রকম চিন্তা ভাবনা করতে পারবা, কিন্তু ঠিক আছে? সো তুমি যদি বাসা থেকে প্র্যাকটিসের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট জিনিসটাকে ধরে রাখো এবং সেটাকে যদি তুমি কনস্ট্যান্ট ওয়েতে প্র্যাকটিস করতে পারো, তোমার সেই জিনিসটা তুমি চাইলে পরীক্ষার হলেও ক্যারি করতে পারবা। সাপোজ তোমার একটা প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে তুমি হয়তো সময় পাবা 0.33 সেকেন্ড বা সামথিং লাইক দ্যাট, 0.35 ধরলাম একটা অ্যাভারেজ। তো ওই সময়টা যদি তুমি বাসায় করো, প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তুমি সেই প্র্যাকটিসটা পরীক্ষার হলেও অ্যাপ্লাই করতে পারবা। তবে বাসায় প্র্যাকটিস করার ক্ষেত্রে আমি বলবো আরেকটু কম সময়ে প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে, কারণ একটা রিয়েলিটি হচ্ছে তুমি বাসায় যত ইজিলি একটা জিনিস সলভ করতে পারবা এবং বাসায় যত কুইকলি সলভ করতে পারবা, পরীক্ষার হলে কিন্তু তত ইজিলি বা তত কুইকলি তুমি সলভ করতে পারবা না। সাপোজ তুমি একটা প্রবলেম বাসায় সলভ করলা সামথিং লাইক 1 মিনিটে, সাপোজ আমি ইঞ্জিনিয়ারিংয়ের একটা কথা বললাম, 1 মিনিটে তুমি একটা জিনিস সলভ করলা, কিন্তু সেম কোয়েশ্চেন যদি তোমাকে পরীক্ষার হলে দিয়ে দেয়, দেখা যাবে ওই সেম প্রবলেমটা যেটা তুমি বাসায় সলভ করতে 1 মিনিট লাগাইছো সেটা পরীক্ষার হলে সলভ করতে 2 মিনিট সময় লাগবে, ঠিক আছে? যদি তোমার প্রপার প্র্যাকটিসটা না থাকে, ঠিক আছে? সো আমি বলবো যখন তুমি বাসায় প্র্যাকটিস করবা একটু সময় কম নিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করবো, অর্থাৎ আদর্শ সময়ের চেয়ে যদি একটু তুমি কম সময়ে প্র্যাকটিস করার চেষ্টা করো, তবেই তোমার জন্য পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টটা ডিল করাটা ইজিয়েস্ট হয়ে যাবে এবং সেটা যথাযথভাবে বাসায় প্র্যাকটিস করতে হবে। এমন যেন না হয় তুমি একটা প্রবলেম সলভ করছো, সাপোজ আমি কয়েকটা প্রশ্ন সলভ করতেছি, একটা প্রশ্ন সলভ করছি সেটা 0.25, আমার মধ্যে ওই টেন্ডেন্সিটা চলে আসছে যে আমি প্রত্যেকটা প্রবলেমটা এখন চাইলে 0.25 সেকেন্ডে সলভ করতে পারবো, থাক একটা করছি হয়েছে, বাকিগুলো আস্তে আস্তে করি, এটা তো বাসা, ঠিক আছে? এইরকম যদি চিন্তা ভাবনা করো তাহলেই হচ্ছে কি তোমার সাইকোলজিক্যাল ক্ষেত্রে তুমি পিছাই গেছো, ঠিক আছে? সো প্রত্যেকটা জিনিস সলভ করার ক্ষেত্রে তুমি যদি টাইম ম্যানেজমেন্টটা অ্যাকুরেটলি করতে পারো এবং সেটা যদি তুমি পরীক্ষার হলে যথাযথ সময়ে প্রয়োগ করতে পারো, তবেই তোমার সাকসেস রেটটা হাই হয়ে যায়, ঠিক আছে? সো নেক্সট থিং, আই থিঙ্ক এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট থিং, সবচেয়ে ইম্পর্টেন্ট থিং হলো এটা ওয়াইজ ডিসিশন মেকিং।
এখন ওয়াইজ ডিসিশন মেকিংটা কতটা ইম্প্যাক্ট ফেলে? আমি বলবো ওয়াইজ ডিসিশন মেকিংটা তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা রাখে, ঠিক আছে? কিভাবে? তোমার পরীক্ষার হলে তোমাকে কিন্তু 100টা প্রশ্ন তুলে দেওয়া হলো এবং তুমি তোমার প্রিপারেশন যথাযথভাবে নিয়ে আসছো, ঠিক আছে? এখন পরীক্ষার হলে ওই যে বললাম কিছু সাইকোলজিক্যাল টার্ম আছে, এটা আমার পরের পোর্শনের আলোচনা। তো সাইকোলজিক্যাল টার্মের কারণে যদি স্পেশালি মেনশন করি নার্ভাসনেস, ঠিক আছে, বা কনফিডেন্স, আমি পারবো কি না, এরকম একটা ভয়ের কারণে দেখা যাবে কি তোমার অর্ধেক পড়া মাথায় আছে আর অর্ধেক পড়া মাথায় নেই। সুতরাং যার কারণে তোমার 100টা কোয়েশ্চেন হয়তো তোমার জানা, কিন্তু এসব সাইকোলজিক্যাল টার্মের কারণে তোমার 50%-এ চলে আসছে। হয়তো তুমি 50 থেকে 55টা ইজিলি পারতেছো, বাকি 45টা তুমি হয়তো চেষ্টা করলে বা একটু যদি চিন্তা করো তাহলে পারবা, ঠিক আছে? বাট আমাকে এক্স্যাক্টলি কোন 55টা আমি 100টা কোয়েশ্চেনে পারতেছি এবং খুব কম সময়ে সলভ করতে পারতেছি, সেটা আমাকে কি যাচাই করতে হবে। এখন যাচাই করার ক্ষেত্রে আমার কাছে তো আর ইনফিনিটি টাইম নাই, ঠিক আছে? আমার কাছে 1 ঘন্টা সময় আছে বরাবর, এবং ঘড়ির কাঁটা টিকটক করতেছে, ঠিক আছে? কোয়েশ্চেন পড়ছে, বেল পড়ছে। সো তোমাকে হচ্ছে কুইকলি কোয়েশ্চেনটা পড়ে নিতে হবে, 2 থেকে 2.5 মিনিটের ভিতর কোয়েশ্চেনটা একবার পুরো 100টা প্রশ্ন চোখ বুলাই নিতে হবে। চোখ বুলানোর পর কোয়েশ্চেন পড়লে যার প্রস্তুতি ভালো এবং আদার্স থিং যেগুলো আমি ডিসকাস করছি সেগুলো যদি যার ভালো থাকে, সে হচ্ছে কি কোয়েশ্চেন একবার পড়লে বুঝে নিতে পারবে যে এই কোয়েশ্চেনটা তার পারবে, সে পারবে ইজিলি এবং সে 100% কনফিডেন্ট। সো সে দেখলো, এভাবে সে হচ্ছে কি 100টা প্রশ্ন দেখে ফেললো, তারপর সে যখন দাগাবে কোন 55টা এক্স্যাক্টলি তুমি 100% অ্যাকুরেসি দিয়ে পারবা, সেগুলো তুমি যদি দাগাইতে পারো তাহলে হইতেছে কি তোমার সাকসেস রেটটা অনেকাংশে হাই হয়ে যায়। তুমি 100তে যদি 55টা কারেক্ট করতে পারো, তোমার অলরেডি একটা ইউনিভার্সিটিতে সিট কিন্তু মোটামুটি 75 থেকে 80% কনফার্ম হয়েই গেছে, মানে এটা রেশিওটা হয়তো 85 থেকে 90%ও হইতে পারে, ঠিক আছে? কারণ কোয়েশ্চেন অ্যাডমিশন টেস্টে সেটা আইদার ইঞ্জিনিয়ারিং, আইদার ভার্সিটি, আইদার মেডিকেল, অতটা ইজিয়েস্ট করা হয় না, ঠিক আছে? তারা স্ট্যান্ডার্ডই মেনটেন করে কোয়েশ্চেন করতে চাই। সো কোয়েশ্চেনে তোমার ইজিয়েস্ট থিংও থাকবে, তোমার হার্ডেস্ট থিংও থাকবে, ঠিক আছে? সো মোটামুটি 100তে যদি তুমি 55টা কারেক্ট করতে পারো, ফাইন, তুমি সেফ সাইডে আসো, ঠিক আছে? এরপর তুমি হচ্ছে কি তুমি কম সময়ের মধ্যে ওই 55টা সলভ করলো। সাপোজ আমি একটা এক্সাম্পল দিলাম, এক্স নামের একটা স্টুডেন্ট, সে হচ্ছে কি 55টা কোয়েশ্চেন সলভ করলো 35 মিনিটে, তার হাতে আরও কি 25টা মিনিট সময় আছে, সেখান থেকেও 5 মিনিট সাইকোলজিক্যালি বাদ দাও, স্যারদের সিগনেচার, ফেস রিকগনাইজেশন, হাবিজাবি ইনস্ট্রাকশন এসব মানতে গিয়ে আরও 5টা মিনিট চলে গেছে, তার হাতে আরও 20টা মিনিট সময় আছে। সে চাইলে যে জিনিসগুলো পারে না সেগুলো আবার কি চোখ বুলাইতে পারবে। চোখ বুলাইতে গিয়ে দেখা যাবে কি কোনো একটা কোয়েশ্চেন এর অ্যান্সার হয়তো আমার মনে পড়ে গেছে, এক্স্যাক্টলি অ্যান্সারটা মনে পড়ে গেলে সেটা আমার জন্য ভালো, কুইকলি দাগাইলা, তোমার আস্তে আস্তে সাকসেস রেট বাড়তেছে, প্লাস তোমার কারেক্ট হওয়ার পসিবিলিটিটা বাড়তেছে, আস্তে আস্তে সংখ্যাও বাড়তেছে তোমার কারেক্ট হওয়ার। সাপোজ এটা 60-এ চলে আসলো, হয়ে গেছে তো ভাই, 100তে 60 হইলেই তো তোমার একটা পজিশন চলে আসছে, তোমার তো চান্স হয়ে গেছে, খুশি হওয়া উচিত এবং খুশি মনে বাকিগুলো দেখা উচিত। বাট এক্ষেত্রে ওয়াইজ ডিসিশন জিনিসটা কেমন? আমি যে জিনিসটা এক্স্যাক্টলি 100% পারবো সেই জিনিসটাই আমি দাগাবো। যদি এমন হয় যে আমি একটা কোয়েশ্চেন পড়ছি, এখানে 4টা অপশন আছে, 2টা অপশন আমার ইকুয়েশন থেকে বা তার 2টা, সাপোজ ক আর গ, এই 2টার মধ্যে আমার মনে হচ্ছে যে কোনো একটা অ্যান্সার, যদি তুমি 100% শিওর থাকো যে তোমার অ্যান্সার ক হবে, তবেই তুমি 100% হয়ে কই দাগাবা। আর যদি তুমি মনে করো যে ক গ এই 2টা থেকে আমি অপু 10 20 30 করে যেটা হয় এটা মেরে দিব, তাইলে ভাই আমি রিকোয়েস্ট করব তুমি ওটা স্কিপ করো। বা তোমার যদি কোনো মানে ওই 2টা কনফিউশনের মধ্যেও মনে না আসে যে কোনটা আনসার হবে আমার এক্স্যাক্ট বলতে পারতেছি না, আমি কনফিউজড, স্কিপ ইট, ঠিক আছে? কারণ স্কিপ করলে তুমি জাস্ট এক নাম্বার হারাচ্ছ। আর যদি তুমি ওটা দাগাও, যদি রং হয়, তাহলে তুমি কিন্তু পার কোয়েশ্চেনের জন্য ওই এক তো লস করবে, প্লাস হওয়াগুলো থেকে 0.25 মানে তুমি 1.25 লুজ করতেছো। সো কোনটা বেটার, 1.25 লুজ করা নাকি 1 লুজ করা? অবভিয়াস 1 লুজ করা, ঠিক আছে? সো এগুলোই হচ্ছে ওয়াইজ ডিসিশন মেকিং। তারপর টাইমিংটাও ওয়াইজ ডিসিশন মেকিংয়ের একটা অংশ। ওই যে বললাম প্র্যাকটিস করতে করতে তোমার প্রবলেম সলভিংয়ের টাইমিংটা আস্তে আস্তে যথাযথ হয়ে যাবে। পরীক্ষার হলে তুমি একটা প্রবলেম দেখলা, তুমি এটা যত কুইকলি তুমি ক্যালকুলেশন প্লাস সূত্র বসিয়ে অ্যান্সার যত কুইকলি করতে পারবা, সেটা তোমার সাকসেস রেটটাকে আরও হাই করে, ঠিক আছে? আমাদের স্টুডেন্টসরা সাধারণত এইসব সমস্যার কারণে বা এইসব জিনিসগুলোকে, পাজেল গেমগুলোকে তারা মিলাতে পারে না, তাই হচ্ছে তারা মোটামুটি ক্ষেত্রে ফেল হয়, ঠিক আছে? সো মোটামুটি এই সেক্টরটাও শেষ। আমার লাস্ট সেক্টর সেটা হচ্ছে সাইকোলজিক্যাল টার্মটা
সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি সিগনিফিকেন্সি বহন করে আমার সাইকোলজিক্যাল টার্মগুলো। সো সাইকোলজিক্যাল টার্মের ফার্স্টে হচ্ছে আমার পেশেন্স। আই থিঙ্ক এটা নিয়ে খুব বেশি কথা বলার দরকার নেই। ধৈর্য জিনিসটা কেমন, তোমার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রেও যেমন ধৈর্য দরকার পড়ে, অ্যাডমিশন সেক্টরে যখন অ্যাডমিশন পরীক্ষা দিবে তখনও কিন্তু প্রচুর ধৈর্যের দরকার হয় তোমার, ঠিক আছে? তুমি প্রস্তুতির ক্ষেত্রে কেমন ধৈর্যর দরকার হয়, ওই যে বললাম সাফিসিয়েন্ট টাইম দিতে হবে তোমাকে, তোমাকে ধৈর্য ধরে প্র্যাকটিস করতে হবে, এইসব জিনিস মেনশন করা হয়েছে প্রিভিয়াসলি, ঠিক আছে? তারপর পরীক্ষার হলেও তোমার ধৈর্যের একটা পরীক্ষা, ঠিক আছে? তুমি ধৈর্য ধরে কতক্ষণ সাউন্ড মাইন্ডেডলি পরীক্ষা দিতে পারতেছো এটার উপর তোমার সাকসেস রেটটা ডিপেন্ড করে। প্লাস অ্যাডমিশন, সাপোজ একটা পরীক্ষা হইলো ঢাকা ইউনিভার্সিটি, তার পরীক্ষা হইলো সাপোজ মার্চ মাসের 1 তারিখ, 3 তারিখ সাপোজ তোমার আরেকটা পরীক্ষা দিল, সেটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষা, বা বুয়েট প্রিলি সাপোজ একটা দিল, বা মেডিকেল অ্যাডমিশন টেস্ট কোনো একটা পরীক্ষা দিল। তুমি জানো যে তুমি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা খারাপ করে ফেলছো, তোমার খারাপ হয়েছে, তখন তোমাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। এবং এই ক্ষেত্রে কনফিডেন্স জিনিসটাও খুব বেশি ইম্পর্টেন্ট, সেটাও সামনে আসতেছে আমার আলোচনার অংশে। সো এই ক্ষেত্রে আমার ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে হবে এই কারণে, আমার তো পরীক্ষা খারাপ হয়ে গেছে, তুমি যদি এখন মেন্টালি চিন্তা করো যে আমার তো পরীক্ষাটা খারাপ হয়ে গেছে, আমার দিকে কিছু হবে না, আমার তো পড়াশোনার কোনো কিছুই মাথায় নাই, আমি ইজিএস্ট জিনিসটাই ভুল করে আসছি ঢাকা ইউনিভার্সিটিতে, আমি কি মেডিকেলে পাবো নাকি? সো এরকম জিনিসগুলো হলে আস্তে আস্তে কিন্তু স্টুডেন্টের সাকসেস হওয়ার যে টেন্ডেন্সি সেটাও কিন্তু লো হয়ে যায়, এবং পেশেন্সটাও কিন্তু কমে যায়, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই তাকে ধৈর্য ধরতে হবে এবং পজিটিভ থাকতে হবে, থিঙ্ক অলওয়েজ পজিটিভ, ঠিক আছে? সো পেশেন্স জিনিসটা চলে গেল। আই থিঙ্ক এটা হচ্ছে একটা বড় জিনিস, নার্ভাসনেস। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সাধারণত নার্ভাস হয়ে থাকি। তুমি প্রিপারেশন নিচ্ছ, তাও নার্ভাসটা কেমন, আমার কম্পিটিটর অনেক, আমার কি সুযোগ হবে কি না, নার্ভাসনেস ওয়ান কাইন্ড অফ, ঠিক আছে? তারপরে হইতেছে তুমি কোনো কোচিংয়ে বা কোথাও পরীক্ষা দিচ্ছ, কত নাম্বার পাবো, এটাও নার্ভাসনেস। বা মেইন অ্যাডমিশন টেস্ট কাছে আসতেছে, সাপোজ জানুয়ারিতে তোমাদের পরীক্ষা সাপোজ, ঠিক আছে? সো তোমাদের ডিসেম্বর মান্থ ঢুকে গেছে, পরীক্ষার 1 মাস আগে তোমাদের মধ্যে একটা টেনশন কাজ করতেছে, নার্ভাসনেস, ঠিক আছে? পরীক্ষার হলে তুমি ঢুকার আগে নার্ভাসনেস কাজ করে, আমি সিট পাবো কি না, বা সিটটা কোথায় পড়বে, কোয়েশ্চেন কেমন হবে, নার্ভাসনেস, এভরিথিং মানে নার্ভাসনেস। এই জিনিসটাকে যারা মানে এই জিনিসটাকে যারা হচ্ছে কাবু করতে পারে, বা এই জিনিসটাকে বাদ দিয়ে যারা কাম থেকে পরীক্ষা দিতে পারে, তাদের পরীক্ষা এবং সাকসেস রেট দুটাই কিন্তু কি সমানুপাতিক। তার মানে যদি তুমি পরীক্ষা ভালো দাও, তোমার সাকসেস রেটটা হাই। তুমি যদি পরীক্ষা খারাপ দিয়ে হলো এইসব নার্ভাসনেস বা আদার থিংসের কারণে, তুমি সাকসেসফুল হবে না, তোমার রেট কমে যাবে, ঠিক আছে? সো নার্ভাসনেস বড় জিনিস। লাক জিনিসটা যথেষ্ট পরিমাণে ইম্পর্টেন্ট। তুমি দেখবা রিয়ালিটিতে আফটার অ্যাডমিশন টেস্ট তোমার সাথে কম্পিটিশন করা একটা ট্যালেন্ট স্টুডেন্ট কোথাও চান্স পাইলো না, আর তুমি মিডিয়াম ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে গেলে চান্স পেয়ে গেলা। তুমি চান্স পাইলা কারণ তোমার হার্ডওয়ার্ক প্লাস আদার থিংস প্লাস লাক জিনিসটাও ম্যাটার করছে, ঠিক আছে? বাট ওই স্টুডেন্টও পরিশ্রম করছে, কিন্তু যথাযথ পরিশ্রম হয়তো হয় নাই তার, প্লাস লাক তার ফেভার করে নাই। টাইম ম্যানেজমেন্ট, হাবি জাবি যেগুলো প্রিভিয়াসলি ডিসকাস করছি, সেগুলোর কোনোটাই তার হচ্ছে কি গরমিল হয়েছে, এক্ষেত্রে তার সুযোগটা হয়নি, ঠিক আছে? সো লাক জিনিসটা বড় জিনিস। সো এই ক্ষেত্রে আমি সবসময় বলি, তোমরা সবসময় তোমাদের গুরুজনদের কাছ থেকে দোয়া নিবা, ঠিক আছে? তাদের খুশি করার চেষ্টা করবা, তাদের সাথে ভালো বিহেভ করবা, যাতে করে সে মানুষটা দোয়া দেয়। ইভেন তুমি পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই কি বাবা মার কাছ থেকে দোয়া নিয়ে নিবা, ঠিক আছে? তারপরে হচ্ছে যারা মুসলিম ধর্মাবলম্বী আছে 5 ওয়াক্ত নামাজ পড়ার অনুরোধ না, এটা তো ফরজ কাজ, ঠিক আছে? 5 ওয়াক্ত নামাজ পড়তে বলবো। যারা অন্যান্য ধর্মের আছে যার যার ধর্মের কাজগুলো করতে বলবো অবশ্যই। পরীক্ষার আগে অবশ্যই যার ধর্মের কাজগুলো করে দোয়া নিয়ে যাবা মুরব্বীদের থেকে, ঠিক আছে? লাক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং এই লাক কাকে কোথায় নিয়ে যায় এটা জাস্ট অ্যাডমিশন টেস্টের পরে একটা মানুষ রিয়েলাইজ করতে পারে, ঠিক আছে? সো আই থিঙ্ক এই জিনিসটাও শেষ। কোয়েশ্চেন সিলেকশন, আই থিঙ্ক এটা নিয়ে আমি প্রিভিয়াস সেক্টরেও আলোচনা করছি, সো এটা নিয়ে আর এক্সট্রা কিছু আলোচনা করার দরকার নেই। এই যে লাস্ট থিং, বাট এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস, কনফিডেন্স। সেটা আমি আলোচনা করছি পেশেন্স জিনিসটাকে মিন করতে। কনফিডেন্স কতটা ইম্পর্টেন্ট,
ওই যে প্রিপারেশনের ক্ষেত্রে একটা কনফিডেন্স আছে, তুমি যত ভালো প্রিপারেশন নিবা ততই তোমার কনফিডেন্স হাই হবে। তোমার কনফিডেন্স যদি তোমার পড়াশোনার অবস্থা যদি মাঝামাঝি হয়, তোমার কনফিডেন্স হইতেছে কি লো হাইয়ের মাঝে অবস্থান করে। আর যদি তুমি মনে করো যে আমার প্রিপারেশন বা আমার প্র্যাকটিস আপ টু দ্য মার্ক না, তাহলে তোমার কনফিডেন্স লো, তখন তোমার সবসময় মনে হবে কি এই কাজটা আমার জন্য ডিফিকাল্ট, এটা আমার করতে এই সমস্যা হবে, আমি কি অত প্রতিযোগিতার মধ্যে গিয়ে সবার সাথে কম্পিটিশন করে উঠতে পারবো কিনা, ঠিক আছে। সো এইসব জিনিসগুলো কাজ করে। বাট কনফিডেন্স ফ্যাক্টরটা তোমার সবচেয়ে বেশি কাজ করে অ্যাডমিশন টেস্টে, একটার পর একটা যখন তুমি পরীক্ষা দাও তখন। ওই যে আমি বললাম কিছুক্ষণ আগে যেটা ডিসকাস করলাম, যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা 1 তারিখ হইলো, সে স্টুডেন্ট হচ্ছে কি খারাপ করে ফেলছে, তার কনফিডেন্স লো হয়ে গেছে। এই কনফিডেন্স লোটার কারণে সে দেখবা কি আর পড়তে চাইলেও ধরো 1.5টা দিন সময় আছে, সে চাইতেছে তার কনফিউজ জিনিসগুলো একটু রিভাইজ দিবে, হবে না, ওই কাজ তোমার যথাযথভাবে সম্পন্ন হবে না, ঠিক আছে। এবং এই কনফিডেন্স লোটা কিন্তু তার পরবর্তী পরীক্ষাও খারাপ করার জন্য দায়ী হয়ে দাঁড়াইতে পারে, ঠিক আছে। সো কনফিডেন্স জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি কোনো একটা পরীক্ষায় সাকসেসফুল হয়ে যাও, সাপোজ তুমি ডিইউতে ভালো পরীক্ষা দিছো, এবং ডিইউ থেকে সাপোজ বুয়েট প্রিলি হইতেছে 1 মাস পরে, সাপোজ, বা মেডিকেল পরীক্ষা হইতেছে 1 মাস পরে, তোমার ডিইউর রেজাল্ট দিয়ে দিছে, তোমার কিন্তু কি ডিইউতে হয়ে গেছে। সুতরাং এই কনফিডেন্সটা কিন্তু তোমার কি হাই করে দিছে, যে তোমার তো সুযোগ হয়ে গেছে। দেখবা ওই কনফিডেন্স হাই করার কারণে তুমি হচ্ছে কি খুশি হয়ে যাবে, এবং ওই খুশির বা একটা উৎফুল্লতার কারণে তোমার পরবর্তী পরীক্ষাগুলো হয় খুব ভালো হবে, না হয় মোটামুটি ভালো হবে, আর খারাপও হইতে পারে, ঠিক আছে। বাট মোটামুটি ক্ষেত্রে এটা পরীক্ষিত জিনিস যে কনফিডেন্স যদি হাই থাকে, তুমি একটা জিনিস অবশ্যই কি খুব ভালো করতে পারবা, ঠিক আছে। দেখা গেল তোমার আরও 2-3টা জায়গায় চান্স হয়ে গেল, ঠিক আছে। সো কনফিডেন্স ফ্যাক্টরটাও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এই ফ্যাক্টরগুলোই আসলে মোটামুটি একটা স্টুডেন্টের সাকসেস এবং ফেল ডিফাইন করার জন্য যথেষ্ট। এবং এইসব সাইটের কোনো একটাতে যদি একটা স্টুডেন্ট ফেল করে ফেলে, তাহলে সেই স্টুডেন্টটা আসলে অ্যাডমিশন টেস্টে তার আশানুরূপ ফলাফল অর্জন করতে পারে না, ঠিক আছে। সো একটা স্টুডেন্টের সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে এইসব সাইটগুলোকে তার যথাযথভাবে সেটাকে আমলে নিয়ে তার পরিশ্রমটা চালায় যেতে হয়, ঠিক আছে। এবং খুব অল্প সময়, ওই নির্দিষ্ট পরীক্ষার সময়ের মধ্যে যদি সে তার ওয়াইজ ডিসিশনটা নিতে পারে বা নেওয়ার মতন সক্ষমতাটা তার থাকে, তাহলে সেই স্টুডেন্টটা মোটামুটি সাকসেসফুল হয়, ঠিক আছে। সো আমার আলোচনার বিষয়বস্তু আজ এতটুকুই ছিল। আশা করি সকলে বুঝতে পারছো বিষয়গুলো। পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।